প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককে এই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আশা করি ভালো রয়েছে। আজকে তোমাদের পড়ানো হবে উপগ্রহ চিত্রের দ্বিতীয় পার্ট। এর আগের দিন উপগ্রহ চিত্র সম্পর্কে কিছু বলেছিলাম, বাকি অংশ আজকে আলোচনা হবে। বাকি অংশের ভিতরে আজকে যেটুকু আলোচনা হবে উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আর উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে, এবং এই রিলেটেড যে সমস্ত ছোটোখাটো আরও কিছু বিষয় রয়েছে সেইগুলি সম্পর্কে। প্রথমে আসি উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগে। উপগ্রহ চিত্রগুলিকে কিন্তু কতগুলি ভাবে ভাগ করা যায়। যেমন এখানে ভাগ করে দেওয়া রয়েছে রঙের উপর ভিত্তি করে, বিভিন্ন কালারের উপর ভিত্তি করে। আরও কতগুলি প্রকারে ভাগ করা যায়, যেমন তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তরঙ্গ দৈর্ঘ্য কি এটা একটু বলি, হয়তো পরীক্ষাতে চলেই আসতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্য কি। একটা তরঙ্গ ঠিক এইভাবে পাস হয়। একটা তরঙ্গের কতগুলি চূড়া থাকে, এগুলো হচ্ছে চূড়া। ইংরেজিতে বলা হয় ক্রেস্ট। ক্রেস্ট মানে চূড়া। একটা তরঙ্গের দুটো চূড়ার মধ্যবর্তী অংশকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আর এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কখনো বড় হয়ে থাকে, কখনো আবার ছোট হয়ে থাকে। যে তরঙ্গ দৈর্ঘ্যের যত বেশি ছোট, তার কিন্তু গতিটা তত বেশি। যে তরঙ্গ মানে বেশি বড় বড় তরঙ্গ, যদি বৃহৎ আকৃতি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে কিন্তু তার গতিবেগ একটু কম হয়। এই তরঙ্গের দৈর্ঘ্যের উপর ভিত্তি করেও কিন্তু উপগ্রহ চিত্রগুলিকে শ্রেণী বিভাগ করা হয়। যেমন এর প্রধানত চারটি। যেমন দৃশ্যমান উপগ্রহ চিত্র। দৃশ্যমান উপগ্রহ চিত্র এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু 800 প্রায় 400 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। আর এই তরঙ্গ দৈর্ঘ্যগুলি, এই ইমেজগুলি বিশেষ করে মেঘপুঞ্জগুলি সম্পর্কে দেখতে সাহায্য করে। আকাশে মেঘ রয়েছে, কোথায় কী রয়েছে, মেঘাচ্ছন্নতাগুলি। তারপরে অবলোহিত, দ্বিতীয় নম্বর অবলোহিত উপগ্রহ চিত্র। এইগুলি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একটু খুবই কম। এই তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 12 মাইক্রো, এটা হচ্ছে ন্যানোমিটার, আর এটা হচ্ছে মাইক্রোমিটার। আরও রয়েছে যেমন কিছু মাইক্রোওয়েভ উপগ্রহ চিত্র, মাইক্রোওয়েভ, উপগ্রহ চিত্র, যার তরঙ্গ দৈর্ঘ্য 7.6 মাইক্রোমিটার। আরও রয়েছে যেমন চ্যানেল 3 উপগ্রহ চিত্র। চ্যানেল 3 উপগ্রহ চিত্র, এ তরঙ্গ দৈর্ঘ্য 3.something মাইক্রোমিটার, 3.7 মাইক্রো মিটারের কাছাকাছি মিটার। তো এইগুলি জলীয় বাষ্প এই যে অবলোহিতটা, কোথাও টেম্পারেচার যদি কম বেশি হয়, কোথাও বাড়ছে কোথাও কমছে, এই টেম্পারেচারগুলো দেখতে সুবিধা হয়। আর মাইক্রো ওয়েভ, তারপরে রয়েছে চ্যানেল 3, এইগুলো কিন্তু জলীয় বাষ্প সম্পর্কে। মাইক্রোওয়েভটা উচ্চ স্তরের জলীয় বাষ্প, আর চ্যানেল 3 রয়েছে ভূপৃষ্ঠের নিম্ন স্তরের জলীয় বাষ্পগুলি সম্পর্কে জানতে সাহায্য করে। জেনারেলি তোমাদের যে পরীক্ষাতে লিখবে, সেটা উপগ্রহ চিত্র শ্রেণী বিভাগের এই শ্রেণী বিভাগটা লিখলে বেশি ভালো হবে তোমাদের।
সাদা কালো উপগ্রহ চিত্র, এটা মনে রাখতেও সহজ আর লিখতেও সহজ। সাদা কালো উপগ্রহ চিত্র কিরকম বুঝতেই পারছো, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে মাত্র দুটি কালার ইউজ হবে, সেটা কালো এবং সাদা। আর দ্বিতীয় নম্বরে রয়েছে, এখানে কিন্তু বাইনারি ইমেজও বলা হয়। বাইনারি মানে টু কালার যেহেতু ব্যবহার করা হয়, এই জন্য বাইনারি ইমেজও বলা হয়ে থাকে। এরপরে আসি ধূসর উপগ্রহ চিত্র। এই ধূসর উপগ্রহ চিত্রতেও কিন্তু কালো সাদা রং দুটোই ব্যবহার করা হয়, কিন্তু এর একটু পার্থক্য রয়েছে। এখানে বিভিন্ন শেড বা ছায়া দ্বারা বিভিন্ন বস্তুর বিভিন্ন উপাদান সম্পর্কে দেখানো হয়ে থাকে। শেডের অনুসারে হয়তো দেখা গেল যে এই ইমেজটাতে একাধিক কোনো তথ্যকে এখানে দেখাবে, তো যটা তথ্য থাকবে তটা শেড থাকবে, তটা ছায়া বলাই থাকবে, ছায়া থাকবে। ধরো এরকম একটা ইমেজ রয়েছে সাদা কালো, একটা সেট এইভাবে, এই সেটটা কিন্তু একটা দেখাবে, ওই অঞ্চলটাতে একটা কোনো বস্তুর বন্টন দেখাবে। আর একটা হয়তো সেট রয়েছে এইভাবে, এই সেটটা অন্য একটা বস্তু সম্পর্কে দেখাবে। একাধিক সেট থাকতে পারে, একাধিক সেটের সাহায্যে বিভিন্ন বস্তু সম্পর্কে, বস্তুর মানে ইনফরমেশন সম্পর্কে বা তথ্য সম্পর্কে ধারণা দিয়ে থাকে এই ধূসর উপগ্রহ চিত্রগুলি। তারপরে যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে বহুবর্ণালী উপগ্রহ চিত্র। বহুবর্ণালী মানে কি বুঝতেই পারছো, যেখানে বিভিন্ন রং ব্যবহার করা হয়। বিশেষ করে এখানে RGB রেড, গ্রিন, ব্লু, এই তিনটে রং মিশ্রিত করে বিভিন্ন কালার ইউজ করা হয়। এই বহুবর্ণালী ইমেজে বিভিন্ন কালারের দ্বারা বিভিন্ন বস্তুগুলোকে দেখানো থাকে। আর এটা হচ্ছে আধুনিক ইমেজ। প্রথম পর্যায়ের ইমেজগুলো কিন্তু সাদা কালো উপগ্রহ চিত্র তার ছিল, ধূসর বা গ্রেগুলো এখনো ব্যবহার হয়। তারপরে বর্তমানে যে ইমেজগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল ইমেজ, বহুবর্ণালী ইমেজ বা মাল্টি স্পেকট্রাম ইমেজ। এইগুলিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র। প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র ইংরেজিতে বলা হয় ট্রু কালার কম্পোজাইট, বা সংক্ষেপে বলা হয় টিসিসি বা ট্রু কালার কম্পোজাইট। এই চিত্রটা কিরকম ভাবে উপস্থাপন করে, মহাকাশ থেকে যেসব বস্তু বা লক্ষ্য বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, এর অরিজিনাল বা বাস্তব চিত্রটাকে বিভিন্ন রঙের সাহায্যে দেখানো হয় বা অরিজিনাল কালারের সাহায্যে দেখানো হয়। যে কালার, যে বস্তু যে কালার রয়েছে সেই কালারে দেখানো হয়। যেমন সবুজ উদ্ভিদ সবুজ রঙে দেখানো হয়, সাগর গুলো, সমুদ্রগুলো মানে জল বিভিন্ন কালারের যে হতে পারে। দেখুন, ধরো যা সাধারণত বেশি গভীর জলগুলো বেশি নীল হবে, হালকা গভীরগুলো একটু কম নীল হবে। তারপরে যে ধান ক্ষেত রয়েছে সোনালী রঙের, সেটা সেই রঙেই দেখাবে। তারপরে যে বিভিন্ন শহর জনবসতির যে বিভিন্ন কালার রয়েছে, এগুলো মানে অরিজিনাল কালারই দেখাবে। এইরকম ধরনের উপগ্রহ চিত্রকে বলা হয় প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র। আর উপগ্রহ চিত্র দুটি কালারে, মানে যে বহুবর্ণালী উপগ্রহ চিত্র রয়েছে যে দুটোই কালারে প্রকাশ করা হয়, একটা টিসিসি আর একটা এফসিসি। ইংরেজিতে পুরো নাম ফলস কালার কম্পোজাইট। ফলস কালার কম্পোজাইট মানে কি, এখানে ফলস কথাটি কিন্তু ব্যবহার হয় ছদ্মবেশী রং বা সিউডো কালার। এই কোনো চিত্র, বিশেষ করে কোনো চিত্র বলতে বেশিরভাগ উপগ্রহ চিত্রগুলি এই এফসিসিতে বা ছদ্মবেশী রঙে উপস্থাপন করা হয়।
ছদ্মবেশী ইমেজ কি? প্রকৃত রঙের পরিবর্তে অন্য কোনো উপযুক্ত রং ব্যবহার করে যখন কোনো বস্তু সম্পর্কে আরও বেশি নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করার জন্য যে ইমেজ বা উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়, সেই উপগ্রহ চিত্রটাকে বলা হয় এফসিসি। তোমরা একটা প্রশ্ন করতেই পারো যে এফসিসি কেন ব্যবহার করা হয়? এফসিসি ব্যবহার করার কারণ যে টিসিসি ইমেজে কোনো বস্তু সম্পর্কে সঠিক ধারণা কিন্তু নাও আসতে পারে, আর সেই ধারণাটি মানে সমাধান হবে এফসিসিতে। বলছে এমন কেন হতে পারে? কারণটা হচ্ছে যে উপগ্রহ চিত্রগুলি কিন্তু 36,000 কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়। সেখান থেকে যদি যখন ছবি তুলবে তখন ভূপৃষ্ঠের যে বিভিন্ন রকমের, ধরো এর স্বাভাবিক উদ্ভিদের ছবি তুলি, যে ভারতবর্ষে কতটা জমিতে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, যদি ছবিটা তোলে তাহলে যদি 36,000 কিলোমিটার উচ্চতা থেকে তোলে তখন দেখবে যে শুধু ভারতে শুধু বনভূমি আর বনভূমি রয়েছে। কারণটা কি? যে উপর থেকে সব কিছুকেই সবুজ একই রকমই দেখাতে পারে অরিজিনাল কালারে দেখালে। যেমন সবুজ উদ্ভিদগুলো রয়েছে, যেমন বন জঙ্গলগুলো, তারপর ধান ক্ষেত রয়েছে, পাট ক্ষেত রয়েছে, বিভিন্ন ধরনের তৃণভূমি রয়েছে, সবগুলোকে একই রকমই দেখাবে। এখানে কিন্তু আলাদা করে ডিফাইন করতে পারবে না যে অ্যাকচুয়ালি কোন অংশে কিসের চাষ হয়েছে বা কতটা অংশে বনভূমি রয়েছে। তো এই জন্য কি করা হয়? এফসিসি ব্যবহার করা হয়। এফসিসি ব্যবহার করা হয় কীরকম করে? ধরো যে উপর থেকে যে ছবিগুলো তোলা হয় সবগুলো সবুজ দেখালেও প্রত্যেকটা কিন্তু একই রকমের সবুজ নয়, যে কোনোটা গাঢ় সবুজ, কোনটা হালকা সবুজ। যেমন বনভূমিগুলো গাঢ় সবুজ, ধান ক্ষেতগুলো হালকা সবুজ হতে পারে, বা বিভিন্ন যে ফসলগুলো রয়েছে তৃণভূমিগুলো হালকা সবুজ হতে পারে। তো এই ধরনের সবুজগুলোকে আলাদা করা হয়। তখন কি করা হয়? যে যেটুকু ধরো বনভূমিটা যখন নিবে, যে ভারতবর্ষের বনভূমির পরিমাণটা কত রয়েছে, এই বনভূমিটাকে তখন মানে গাঢ় নীল যে কালার রয়েছে, এই গাঢ় নীল কালারটাকে কম্পিউটারের সাহায্যে চেঞ্জ করে নিবে, কালারটাকে চেঞ্জ করে নিয়ে এখানে লাল রং দেওয়া হবে। তো লাল রং যখনই দেবে এই গাঢ় কালারটুকুতে, তখনই কিন্তু ভারতবর্ষের একটা ম্যাপে উপগ্রহ চিত্রে যে সমস্ত অংশে সবুজ উদ্ভিদ মানে বিশেষ করে যে বনভূমিগুলো রয়েছে সেই বনভূমিটুকু লাল হয়ে দাঁড়াবে, আর বাদ বাকি অংশ যেখানে তৃণভূমি রয়েছে, কিছু কৃষি জমি রয়েছে, সেগুলো কিন্তু আগের পর্যায়ে থেকে যাবে। এইরকম করে কোনো একটা বস্তু সম্পর্কে সঠিক তথ্য জানতে এই এফসিসি ব্যবহার করা হয়, বা বেটার আইডেন্টিফিকেশন অফ অ্যান অবজেক্ট। বেটার আইডেন্টিফিকেশনের জন্যই কিন্তু এফসিসি ব্যবহার করা হয়। যদি উপর থেকে ছবি তোলে, তখন যদি কোনো একটা জলাভূমির তোলে, তাহলে যখন জলাভূমির গুলো সমগ্র অংশে কিন্তু একই রকমের কালার চলে আসতে পারে, নীল রঙের। হয়তো কোথাও হালকা নীল মানে গাঢ় নীল আমরা সেইরকম মানে খালি চোখে বুঝতে পারবো না। ওটার যখন একটু যেটা বেশি গাঢ় নীল থাকবে, এই গাঢ় নীল বা যদি গভীর জলাশয় থাকে, গভীর জলাশয় সেটাকে কালো রঙে দেখাবে। এই এফসিসিতে কালো রঙের দেখাবে। কালো রঙেরটুকু অবশ্যই তখন দেখে বুঝতে পারবে যে এটুকু তো বেশি গভীর রয়েছে। তারপরে যদি হালকা নীল দিয়ে থাকে তাহলে সেটা বুঝতে হবে যে কম গভীরতা সম্পন্ন জলাশয় রয়েছে। আবার শহরের উপগ্রহ চিত্রে শহরকে রূপালী কালারে দেখানো হয়। এইরকম করে কালার চেঞ্জ করে দেখানো হয়। রূপালী শহরকে যখন শহরের কালারগুলিকে যখন রূপালী কালারে চেঞ্জ করবে, তখন কোনো একটা প্লেসে সঠিকভাবে কিন্তু মানে কোন কোন অংশে শহরগুলি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সহজে কিন্তু আমরা অনুধাবন করতে পারবো। এটা কিন্তু জেনারেলি পরীক্ষাতে আসে যে বনভূমি লাল কালারে দেখানো হয়, সেই ছদ্মবেশী রঙে বলুক আর নাই বলুক। যদি বলে বনভূমি উপগ্রহ চিত্রে কোন কালারে দেখানো হয়, তখন অবশ্যই লিখবে লাল কালার। সেই ছদ্মবেশী বলুক আর নাই বলুক,
তাহলে লাল কালারে লিখবে। আর যদি বলে দেয় যে প্রকৃত রঙে কি দেখানো হয়, সেটা অবশ্য বলবে না, যেহেতু আমরা প্রত্যেকে জানি যে বনভূমির রং সবুজ। টিসিসি এফসিসির মধ্যে হয়তো পার্থক্য আসতে পারে, যে টিসিসিতে বুঝতে পারছি যে প্রকৃত রঙে দেই, এটা ফলস কালারে দেই। টিসিসিতে প্রত্যেকটা বস্তুকে আলাদাভাবে ডিফাইন করা যায় না, সঠিক তথ্যগুলো পাওয়া যায় না, এফসিসিতে সঠিক তথ্য পাওয়া যায়। এই টিসিসি থেকে এফসিসির ব্যবহারযোগ্যতা কিন্তু বেশি, টিসিসির ব্যবহারযোগ্যতা কম। এইরকম করে পার্থক্যগুলো তোমরা করতে পারো, বিভিন্ন বইতে পার্থক্যগুলো রয়েছে, তোমরা ফলো করতে পারো। এরপরে আসি উপগ্রহ চিত্রের শ্রেণী বিভাগে, এই বৈশিষ্ট্যের দিকে। জেনারেলি এই চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্ন কিন্তু আসবে না, 3 মার্কের আসতে পারে সর্বোচ্চ। এর বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলি রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি তোমরা পয়েন্ট করেও লিখতে পারো, পয়েন্ট করে লিখলে কিন্তু খুব ছোট ছোট করে লিখতে হবে। আবার সিকোয়েন্স অনুসারে নম্বর দিয়েও তোমরা লিখতে পারো। যদি 3 মার্কের যত বেশি তথ্য দিতে পারবে, তার উত্তরের মান তত কিন্তু বাড়বে। এই উপগ্রহ চিত্র সম্পর্কে আমরা যতগুলো জানি বা যতগুলো জানলাম, এই প্রত্যেকটাই কিন্তু উপগ্রহের এক একটা বৈশিষ্ট্য। প্রথমেই দেখি যে উপগ্রহ চিত্র আমরা ব্যবহার করার জন্য কি কি ব্যবহার করেছি, সেইগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। আমরা ব্যবহার করেছি কৃত্রিম উপগ্রহ। তো উপগ্রহের ব্যবহার, এটা প্রথমেই আসবে, যে উপগ্রহ চিত্রের সংগ্রহে কৃত্রিম উপগ্রহের ব্যবহার করা হয়। এই কৃত্রিম উপগ্রহের বিশেষ করে সেন্সর ব্যবহার করা হয়। এক্ষেত্রে যদি কৃত্রিম উপগ্রহের সেন্সরের ব্যবহার কথাটাও হয়তো তোমরা লিখতে পারো, বা কৃত্রিম উপগ্রহের ব্যবহারও বলতে পারো। এইভাবে খুব ছোট ছোট করে লিখবে, পয়েন্ট করে লিখলে খুব ছোট করে লিখবে যে উপগ্রহ চিত্র প্রস্তুত করতে কৃত্রিম উপগ্রহের সেন্সরের ব্যবহার করা হয়। এই পয়েন্টটা লিখলে এর ভিতরে লিখবে যে কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র প্রস্তুত করতে কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে উপগ্রহ চিত্র তোলা হয়। তারপরে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে উপগ্রহ চিত্রটা কিন্তু প্রস্তুত হয়ে আসে, সরাসরি ইমেজ হয়ে আসে না, এটা কিন্তু আসে ডিজিটাল আকারে। ডিজিটাল আকারে আসে। এর আগের দিন ডিজিটাল সম্পর্কে বলেছিলাম। ডিজিটাল কথাটার ডিজিটাল মানে কি, এটা সংখ্যা আকারে আসে। আবারও বলছি, সংখ্যা আকারে আসে। সংখ্যাগুলো কিসের মান, সেটা হচ্ছে পিক্সেলের মান। পিক্সেলের 0 থেকে 256 পর্যন্ত মান থাকে প্রত্যেকটা পিক্সেলের। সে হতে পারে 5, 7, 8, 112, 125, সর্বোচ্চ 256 পর্যন্ত থাকতে পারে পিক্সেলের মান। প্রত্যেকটা পিক্সেলের মান অনুসারে বা সংখ্যা মান আকারে আসে। এখানে বলতে পারে ডিজিটাল আকারে বা সংখ্যা মান আকারে, এভাবে বলতে পারে যে ডিজিটাল আকারে তথ্য উপগ্রহ চিত্রগুলি উপস্থাপন করা হয়। এই ডিজিটাল আকারে উপগ্রহ চিত্র কম্পিউটারে ব্যবহার করা যায় বলে একে বিভিন্ন রূপ দেওয়া যেতে পারে, যেমন ফলস কালার দেওয়া যেতে পারে, ট্রু কালার দেওয়া যেতে পারে, বা আমি যে তথ্যগুলো নিব সেই তথ্যগুলো আলাদা করে সেখান থেকে নেওয়া যেতে পারে। তারপরে যে ইম্পর্টেন্ট ছদ্মবেশী রঙের ব্যবহার। এখনই জানলে যে কিভাবে ছদ্মবেশী রং ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই পয়েন্টটা দিকে লিখতে পারো যে উপগ্রহ চিত্র সম্পর্কে নিখুঁতভাবে জানতে ছদ্মবেশী রঙের ব্যবহার করা হয়। এইভাবে পয়েন্টের ভিতরে লিখতে পারো।
এটা একটা গুরুত্বপূর্ণ কাজগুলো কতগুলি দেবে, আবহাওয়ার পূর্বাভাস জানতে। আবহাওয়ার পূর্বাভাস জানা যায় এর সাহায্যে। এইটুকু এখানে কতগুলি প্রশ্ন রয়েছে, উপগ্রহ চিত্রের ব্যবহার নিচে দেখতে পাচ্ছ এবং গুরুত্ব, এইগুলো কিন্তু একটা বৈশিষ্ট্যের ভেতরে আসবে। প্রত্যেকটা কিন্তু বৈশিষ্ট্যের ভেতরে দেওয়া যেতে পারে, কারণ এই যে উপগ্রহ চিত্র বৈশিষ্ট্য মানে কি, বৈশিষ্ট্য মানে সব কিছুই, অল ইন অল। তাহলে এখানে যতগুলো রয়েছে এই সবগুলো কিন্তু এর ভিতরে দিতেই পারো এক একটা। যদি ভুলে যাও তাহলে এই উপগ্রহ চিত্রের ব্যবহার আর এই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য নেই। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানা যায়। একটা কথা যে এই উপগ্রহ চিত্র সম্পর্কে, উপগ্রহ চিত্রগুলো আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কিভাবে ধারণা দেয়। উপগ্রহ চিত্রগুলি উঁচু থেকে তোলা হয়, বিশেষ করে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা দেয় জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো বা ভূসমলয় উপগ্রহগুলো। উপর থেকে যখন ছবি তুলবে, একটু আগেই বললাম যে একটা ইমেজ, যেমন দৃশ্যমান উপগ্রহ চিত্রের কথা বললাম, যার তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 800 ন্যানোমিটার। এই উপগ্রহ চিত্র মেঘপুঞ্জ সম্পর্কে ধারণা দেয়। তো আমরা সাধারণত আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বুঝি, মেঘের আনাগোনা, মেঘের অবস্থান দেখেই বা মেঘের সিচুয়েশন দেখে বিভিন্ন সময়ে যে চেঞ্জ, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই ডিরেকশন দেখে যে গোলাকারে ঘুরতে শুরু করেছে মেঘ ঊর্ধ্ব আকাশে, না একটা নির্দিষ্ট দিক থেকে অন্য একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এর আকার কীরকম হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে না কমছে, এই কয়েক ঘন্টা পরপর বা কয়েক মুহূর্ত পরপর কন্টিনিউয়াসলি আবহাওয়ার ছবি তোলা হয়। ওখানে আবহাওয়ার ছবির সাহায্যে কিন্তু এর আবহাওয়ার বিভিন্ন ধরনের যে চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো কিন্তু ধরা পড়ে। একটা ঝড় সমুদ্রের উপরে সৃষ্টি হয়েছে, সেটা ধরো বঙ্গোপসাগরের দক্ষিণে সৃষ্টি হয়েছে, আর এই ঝড়টা ধীরে ধীরে এর দিকে আসছে, পশ্চিমবঙ্গের দিকে আসছে, সুন্দরবন অঞ্চলের দিকে। এর গতিবেগটা কত, এটা কিভাবে মাপবে এবং কতক্ষণে আসতে পারে, এইগুলি নির্দিষ্ট সময় পর পর এরা ছবি তোলে। এবং একটা নির্দিষ্ট সময়ে ধরে 1 ঘন্টা পর যদি 5 কিলোমিটার বা 100 কিলোমিটার এগোই, তাহলে অবশ্যই সে কয়েক ঘন্টার মধ্যেই, যদি দূরত্ব ধরো সুন্দরবন অঞ্চল থেকে যদি 1000 কিলোমিটার দূরত্বে অবস্থান করে, অবশ্যই 10 ঘন্টা পরে সুন্দরবনে আছড়ে পড়বে, ঘন্টায় যদি 100 কিলোমিটার গতিবেগে ছোটে। তো এইভাবে কিন্তু আবহাওয়ার তথ্যগুলো কিন্তু পাওয়া যায়। আধুনিককালে এই সময়ে আমরা কতগুলি ঝড়ের নাম শুনেছি, যেমন ফণী, আমফান, উমফুন, যে ঝড়ের নামগুলো শুনলাম সেইগুলো কয়েকদিন আগেই বলে দেওয়া হয়েছিল যে ঝড় আসছে। সেই আসছে আবহাওয়ার সংক্রান্ত যে উপগ্রহগুলো রয়েছে, সেই উপগ্রহগুলি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা দেয়। আরও রয়েছে যেমন বৈশিষ্ট্যতে এর অভাব নেই, বলতে পারো দ্রুত তথ্য সংগ্রহ। যে কোনো স্থানের তথ্য দ্রুত বাড়িতে বসেই বা কোনো একটা রিসার্চ সেন্টারে বসেই তোলা যায় বা তথ্য নেওয়া যায়। ধরো কোনো একটা এলাকাতে বন্যা হয়েছে, সরকার হয়তো পর্যবেক্ষক পাঠাতে পারে, সেখানে কত কিলোমিটার, কত বড় কিলোমিটার জায়গাতে বন্যা হয়েছে সেটুকুর আর দরকার নেই। বাড়িতে বসে এই রিসার্চ সেন্টারে বসেই উপর থেকে স্যাটেলাইট ইমেজ দেখে নিল, সেখান থেকে বলে দিলে কোন কোন অংশ জলে প্লাবিত হয়েছে। দ্রুত তথ্য সরবরাহ করা যায়। তারপরে রয়েছে এর উল্লেখযোগ্য মানব বৈশিষ্ট্য, যেমন দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ। দুর্গম অঞ্চলে, পাহাড় পার্বত্য অঞ্চল, যেখানে হয়তো বনভূমি অঞ্চল, যেখানে যাওয়া সম্ভব নয় বা হয়তো গেলেও পরিশ্রমের খুব বেশি পরিশ্রমের প্রয়োজন রয়েছে, এইরকম অঞ্চলে কিন্তু এই তথ্য সংগ্রহ করা খুবই সুবিধাজনক। তোমরা জানো যে বেশ কিছুদিন ধরে চীনের সাথে ভারতের চলছে,
টানা পড়ে চলছে। গালওয়ান একটা নামে নদী রয়েছে লাদাখে, সেই গালওয়ান উপত্যকায় চীনা অনুপ্রবেশ ঘটেছে, ওরা কিছু নির্মাণ কার্য করতে শুরু করেছে। তো ওখানে আমাদের ভারতীয় সেনারা যেতে পারছে না, কিন্তু কিভাবে জানতে পারছে যে ওখানে তারা নির্মাণ কার্য শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে একমাত্র উপগ্রহ চিত্রের সাহায্যে। এই দুর্গম অঞ্চলে তারা কিন্তু তথ্য সংগ্রহ করতে পারছে, আমি যে না গিয়েও সেখানকার তথ্য সম্পর্কে অবহিত হতে পারি। আরো তথ্য গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, যেমন সাম্প্রতিক তথ্য পাওয়া যায়। এই এখনই উদাহরণটা বললাম যে সাম্প্রতিক তথ্যগুলো, সাম্প্রতিক মানে কি, মানে রিসেন্ট বা বর্তমানে কি ঘটছে এই তথ্যও কিন্তু পাওয়া যেতে পারে। আরো এইটুকু এখানে দেওয়া রয়েছে কতগুলি পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আবার উপগ্রহের বৈশিষ্ট্যের ভেতরে আসবে। তবে এই মোস্টলি এই সমস্ত উপগ্রহ চিত্রের যদি বৈশিষ্ট্যগুলো লিখো তাহলে কিন্তু উত্তরের মান বাড়বে। এরপরে আসি যে উপগ্রহ চিত্রের এই ব্যবহারগুলি সম্পর্কে। প্রথমেই দেখো সম্পদ অন্বেষণ। উপগ্রহ চিত্রগুলি বিশেষ করে সূর্য সংলয় উপগ্রহ যে উপগ্রহগুলি রয়েছে, এই উপগ্রহগুলি থেকে যে চিত্রগুলো তোলা হয় এইগুলি কিন্তু সম্পদ অন্বেষণ করতে বা সম্পদ খুঁজতে, পৃথিবীর কোথায় কি ধরনের সম্পদগুলি রয়েছে এই সম্পর্কে জানতে সাহায্য করে। সম্পদ বলতে কোথায় খনিজ তেলের ভান্ডার রয়েছে, এই খনিজ তেলের ভান্ডারগুলি সম্পর্কে জানতে সাহায্য করে। খনিজ তেলের ভান্ডার কোথায় কি রয়েছে তো তা জানতে সাহায্য করে। তারপরে জল সম্পদ কোথায় কিভাবে বন্টিত রয়েছে সেটা জানতে সাহায্য করে। জল সম্পদটা পাওয়াটা খুবই সহজ, উপর থেকে ছবি তুললেই বিভিন্ন লেক বা বিভিন্ন হ্রদের আয়তনটাও মেপে নেওয়া যায়, গভীরতাও ওই উপগ্রহ চিত্রের সাহায্যেই মেপে নেওয়া যায়। এই লবণাক্ত জল, স্বাদু জল, কোথায় লবণাক্ত জল বেশি রয়েছে, কোথায় স্বাদু জল বেশি রয়েছে, এই তথ্যগুলো কিন্তু উপগ্রহ চিত্রের সাহায্যে জানা যায়। এছাড়াও সমুদ্রের যে গভীরতা, বিভিন্ন গভীরতায় কি কি রয়েছে, যেমন মাছের অবস্থান, যে সমুদ্রের কোন অংশে মাছের পরিমাণ বেশি রয়েছে, যারা বিশেষ সমুদ্রে মাছ শিকার করে তারা কিন্তু এই ধরনের উপগ্রহ চিত্রগুলি ব্যবহার করে। মাছের আনাগোনা কোথায় বেশি হয় এই ধরনের এই উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। এছাড়াও যে কোথাও কৃষি সম্পদের যে বন্টন রয়েছে সেই বন্টনগুলো সম্পর্কে আমরা জানতে পারি। 2 নম্বরে আসি আবহাওয়া। আবহাওয়া তো বলেছি যে আবহাওয়ার পূর্বাভাস জানতে, এখানে গুরুত্বর ব্যবহারটা মানে কি, এখানে কি কি কাজে ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রটা। এখানে উপগ্রহ চিত্রের বিভিন্ন ধরনের পার্টসগুলো কিন্তু চাইনি, এখানে চেয়েছে কি কি কাজে ব্যবহার, কাজটা কি, আমরা কি কাজে লাগাই দৈনন্দিন, এই কাজগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটা কাজই এক একটা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য। তো আবহাওয়ার পূর্বাভাস জানতে ব্যবহার করা হয়। আবহাওয়ার পূর্বাভাস জানার ফলে আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া থেকে অনেকটাই রেহাই পাই। যেমন উপকূলবর্তী অঞ্চলের যে সমস্ত জেলে রয়েছে যারা মাছ ধরে বা ধীবর রয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয় যে তোমরা হয়তো কালকে ঝড় আসছে, তোমরা কেউ সমুদ্রে মাছ ধরতে যাবে না। বা উপকূলবর্তী অঞ্চলে যে পর্যটকগুলো থাকে তাদেরকে বলে দেওয়া হয় যে কোনো পর্যটক যেন উপকূলবর্তী অঞ্চলে না যায়। এই ধরনের সতর্কতা বাণীগুলো দেওয়া হয়ে থাকে। আরও দেওয়া হয়ে থাকে যে কোনো প্রোগ্রাম তুমি সেট করেছো, তাহলে যে শুনতে পেলে যে না 4 দিন পরে কি 3 দিন পরে অমুক ডেটে এই পশ্চিমবঙ্গের মালদা জেলায় ঝড় বৃষ্টি আসতে পারে, তাহলে সেই প্রোগ্রামটা সেদিন বাতিল করা হবে। এই ধরনের উপকারগুলো আছে। তারপরে আসি জিআইএস এর ব্যবহার। এই জিআইএস জিনিসটা কি আগে সেটা জানি। জিআইএস কথাটির পুরো অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম।
সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। বাংলাটা হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এই জিনিসটা কি বুঝতেই পারছো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। ইনফরমেশন মানে কি, খবরাখবর বা তথ্য। সিস্টেম, সিস্টেম মানে কি, পদ্ধতি। এই যে ভৌগোলিক তথ্য রয়েছে, আবার ভৌগোলিক তথ্যগুলো কি? ভৌগোলিক তথ্য মানে ধরো কোনো একটা জায়গার অক্ষাংশ, কোনো একটা জায়গার দ্রাঘিমাংশ, বা কোনো একটা জায়গায় কি ঘটনা ঘটেছে, কোথায় বনভূমির পরিমাণ কত, কোথায় বনভূমির পরিমাণ বেশি, কোথায় কোথাও কম, কোথায় কী ধরনের চাষ করা হয়, কোথাও সমুদ্র জলে গভীরতা কত বেশি, কোথায় বন্যা হয়েছে, কতটা অংশ হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এই ধরনের যে ইনফরমেশনগুলো, এই ধরনের ইনফরমেশন। আবার কোথাও জনবসতির পরিমাণ বেশি, এই যে এই ধরনের তথ্যগুলো ভৌগোলিক তথ্য। অ্যাকচুয়ালি পৃথিবী সম্পর্কে যে কোনো প্রকারের তথ্য, এই তথ্যগুলোকে সংগ্রহ করা হয়, তথ্যগুলোকে সংগ্রহ করা হয় কোনো একটা ভৌগোলিক এলাকার বা বৈশ্বিক এলাকার বা স্পেসিফিক কোনো একটা স্থানের যে বিভিন্ন ধরনের ভৌগোলিক তথ্য বা খবর, এইগুলিকে প্রথমে সংগ্রহ করা হয়। সংগ্রহ করার পরে এটাকে সংরক্ষণ করা হয়। কার মাধ্যমে? এটাকে সংরক্ষণ করা হয় বিশেষ করে কম্পিউটারের মাধ্যমে। এই কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে সেটাকে আবার বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ মানে কি, ব্যাখ্যা করা হয়। যে কোনো একটা ধরো ভারতবর্ষের কৃষিজ ফসল উৎপাদন কিছু তথ্যগুলিকে নেবে, এই তথ্যগুলিকে নিয়ে ব্যাখ্যা করবে যে কোন অংশে বেশি হয়েছে, কোন অংশে কম হয়েছে, কোন অংশে কী ফসল হয়, এই অংশে এই ফসলটা এই বছর হয়নি কেন, কারণ এই ধরনের তথ্য ব্যাখ্যাগুলো এটাকে নিয়ে বিশ্লেষণ করার পরে সহজভাবে উপস্থাপন করা হয়, মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা ফুললি ডিপেন্ড অন কম্পিউটার বেস। এখন বর্তমানে কম্পিউটার মানে বেসড হয়ে গেছে। তো এই তথ্যটাকে বলা হয়, তথ্যগুলিকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে এই জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে কিন্তু উপগ্রহ চিত্রটাকে ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে জিওগ্রাফিক্যাল সিস্টেমটাকেও ব্যবহার করা যেতে পারে। মানে জেনারেলি এই জিআইএস পদ্ধতিটাকে উপগ্রহ চিত্রে ব্যবহার করে বিভিন্ন তথ্যগুলো এখানে পুট করা যেতে পারে বা ইনক্লুড করা যেতে পারে। তো জিআইএসটা হয়তো 1 মার্কের বা 2 মার্কের আসতেই পারে পরীক্ষাতে। আবার বলছি জিআইএসটা কি, এর পুরো নামটা লিখবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এভাবে লিখবে সংজ্ঞাটা, কোনো একটি ভৌগোলিক এলাকার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ও তথ্য উপস্থাপন করা হয়। তাই যে বিশেষ পদ্ধতির মাধ্যমে কোনো একটি ভৌগোলিক এলাকার বিভিন্ন ধরনের ভৌগোলিক তথ্যগুলিকে সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয় ও উপস্থাপন করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা। আর এই ভৌগোলিক তথ্য ব্যবস্থা বর্তমানে উপগ্রহ চিত্রগুলিতে ব্যবহার করা হয় বা উপগ্রহ চিত্রে ইনক্লুড করা যেতে পারে বা উপগ্রহ চিত্রগুলি থেকে সেই ইনফরমেশনগুলো পাওয়া যেতে পারে। উপগ্রহ চিত্রে ব্যবহার কিভাবে করা যেতে পারে? ধর একটা উপগ্রহ চিত্র উপর থেকে তুললো, কিন্তু উপগ্রহ চিত্রে বিভিন্ন ধরনের তথ্যগুলো হয়তো নিখুঁতভাবে নাও আসতে পারে। এইগুলিকে আরও বেশি, উপগ্রহ চিত্রটাকে আরও বেশি তথ্যবহুল করার জন্য, আরও বেশি সঠিক করার জন্য ওটা বাস্তবে গিয়ে যে অঞ্চলের ছবিটা তুলেছে সেই অঞ্চলে গিয়ে পর্যবেক্ষক গিয়ে নির্দিষ্ট স্থানে কোথায় কি রয়েছে সেইগুলোকে নিখুঁতভাবে আরও প্রসেস করে মানুষের কাছে সহজ করে দেওয়া হয়। ধরো কোনো একটা এলাকার ছবি তুলেছে, এখানে জনবসতিগুলি সম্পর্কে জানবে, তো হয়তো সব জায়গায় জঙ্গলের ভেতরে যে সমস্ত জনবসতিগুলি আছে সেইগুলি সম্পর্কে উপগ্রহ চিত্র ধারণায় দিতে পারে, কারণ নিচের দিকে রয়েছে। তো এইগুলি বাস্তবে পর্যবেক্ষক পাঠিয়ে এগুলিকে যখন খুঁজে খুঁজে দেখবে যে আরও কোথাও কিছু আছে নাকি, যারা জনবসতির বন্টন যদি দেখাতে যায় তাহলে জঙ্গলের ভিতরে বাড়িগুলো কিন্তু ছুটে যেতেই পারে। তো এই জন্য তথ্য পর্যবেক্ষক পাঠিয়ে আরও তথ্য সংগ্রহ করা, সঠিকটাকে মিলিয়ে দেখা হয় বাস্তবে
যতটা আমরা দেখতে পাচ্ছি ইমেজের সাহায্যে ততটা আছে কি নাই। এই ধরনের তথ্যগুলো কিন্তু ইনক্লুড করা যেতে পারে। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। প্রাকৃতিক দুর্যোগ মানে কি? যে বন্যা হয়েছে, কোথাও ভূমিকম্প হয়েছে, কোথাও ঝড় হয়েছে, কোথাও আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে, এই ধরনের কোথাও দ্রুত হয়তো করার জন্য সেখান থেকে মানুষদেরকে যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে সেখান থেকে রেহাই করার জন্য এই উপগ্রহ চিত্র কিন্তু বেশি গ্রহণযোগ্য। একটু আগেই বললাম, যদি কোথাও বন্যা হয় কোথায় কীভাবে কতটা বন্যা হয়েছে, কোথায় ঝড়ে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, এইগুলো কিন্তু উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত ধরা পড়ে। এবং কোন অংশে আমাদের ত্রাণ পাঠাতে হবে, অ্যাকচুয়ালি ত্রাণ সামগ্রী বা যে উদ্ধার কার্যের যে যারা উদ্ধারকারী কোথায় পাঠাতে হবে, উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত ধরা পড়ে। আরও রয়েছে যেমন প্রতিরক্ষা বিভাগে। এই প্রতিরক্ষা বিভাগে কিভাবে, যে কোনো একটি অংশে যুদ্ধ লেগেছে, কোন অংশে দিয়ে আমাকে সেই যুদ্ধের মোকাবিলা করতে হবে, কোন অংশে দিয়ে গিয়ে আমাকে বোমাটা কোন অংশে ফেললে, বা যখন আমি কোনো একটা জনবসতিকে অ্যাটাক করব, নির্দিষ্ট একটা উপগ্রহ চিত্র কিন্তু দরকার, যেখানে আমি বোমাটা ফেলবো বা যেখানে হয়তো আমার লক্ষ্যবস্তু রয়েছে সেখানে গিয়ে সঠিক পৌঁছাবে কিনা, ঠিক সেই জায়গাতে আছে কিনা। তো শুধু এই নয় যে শুধু যুদ্ধক্ষেত্রেই দেশকে একটা প্রতিরক্ষার দিতে উপগ্রহ চিত্রগুলো সংগ্রহ করা হয়। যেমন একটু আগে বললাম যে চীন আমাদের ভারতবর্ষের লাদাখের কিছু অংশ দখল করেছিল, সেটা ভারত জানতে পারলো উপগ্রহ চিত্রের সাহায্যে, দিয়ে সেটাকে মীমাংসা করার চেষ্টা করছে। তো এইভাবে প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয়। প্রতিরক্ষা কাজের জন্য কিন্তু সরকার নির্দিষ্ট উপগ্রহ চিত্রগুলি সাধারণ পাবলিকের কাছে কিন্তু প্রকাশ করে না, বিশেষ করে। এরপরে আসি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাদের প্রত্যেকের কাছে হাতে মোবাইল রয়েছে, মোবাইল ফোন রয়েছে। তোমরা স্যাটেলাইট ইমেজ গিয়েই, গুগল ইমেজে গেলেই তোমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করতে পারবে। এবং তোমরা কোনো একটি নির্দিষ্ট জায়গা যে কোথাও যাবে, সেটা তোমার পরিবহন, আমি ধরো কলকাতা যাব, তাহলে আমাকে চেনার দরকারই নেই যে কোনো একটা অফিস যাব, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি জাস্ট অফিসটার নাম লিখবো আর আমার গন্তব্যস্থল থেকে সেটাকে পুট করব, সঙ্গে সঙ্গে আমাকে বাতিয়ে দিবে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। কাউকে বলারও জিজ্ঞেস নেই। শর্ট রুট, লং রুট, বিজি রোড সব কিছুই সেখানে উল্লেখ থাকবে, যে এই রাস্তা দিয়ে হয়তো বিজি আছে বা হেভি ট্রাফিক রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে 5 মিনিট স্লো, এই রাস্তা দিয়ে 5 মিনিট হয়তো ফাস্ট, এইরকম ধরনের তথ্য দিতে পারে। তাহলে পরিবহন যোগাযোগ ব্যবস্থায় কিন্তু উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়, যেটা তোমরা মোবাইলের গুগল ইমেজ খুললে বুঝতে পারবে কতটা হেল্পফুল। তারপরে ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের সিলেবাসে রয়েছে। এর পরবর্তী ক্লাসগুলো দিয়ে এই ভূবৈচিত্র সূচক মানচিত্র সম্পর্কে পড়ানো হবে। ভূবৈচিত্র সূচক মানচিত্র কি? ভূ মানে পৃথিবী, বৈচিত্র্য মানে কি? বিভিন্ন প্রকার, যে পৃথিবীর উপরে যে বিভিন্ন প্রকার যে উপাদানগুলি রয়েছে, যেমন কিছু কালচারাল সাংস্কৃতিক উপাদান, কিছু প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক বলতে গাছপালা, ঘরবাড়ি, গাছপালা, বনভূমি, জলাশয়, নদ নদী, এইগুলি সম্পর্কে ধারণা থাকবে। সেখানে সাংস্কৃতিক উপাদানগুলি ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, খেলার মাঠ, এইগুলি থাকবে। কৃষি জমি, এইগুলি সম্পর্কে থাকবে। এই ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করতে কিন্তু উপগ্রহ চিত্র দরকার। আর একটা ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করতে কিন্তু দীর্ঘ সময় লাগে, 10 থেকে 12 বছর বা 15 বছর, তার থেকে বেশি সময় লাগতে পারে। কিন্তু এই বর্তমানে উপগ্রহ চিত্রের সাহায্যে ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই উপগ্রহ চিত্র থেকে এই ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করা হচ্ছে, যার ফলে অনেকটাই শ্রম সাশ্রয়ী হয়েছে, খরচও কমে গেছে। যাই হোক, এইগুলি সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করো, 3 মার্কের করে পরীক্ষাতে আসতেই পারে। হয়তো উপগ্রহ চিত্রের শ্রেণী বিভাগটা হয়তো কম আসবে, কিন্তু উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব, এগুলো টিসিসি গুলো 2 মার্কের করে আসতে পারে, এফসিসি 2 মার্কের আসতে পারে। বলতে পারি এফসিসি কেন ব্যবহার করা হয়, আসতে পারে জিআইএস কি, এইভাবে আসতে পারে। যাই হোক,
আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো।